বন্ধুরা, প্রতীক্ষার অবসান। জলি এলএলবি সিরিজের থার্ড ইনস্টলমেন্ট জলি এলএলবি 3 রিলিজ হয়েছে। ট্রেলার রিলিজ হওয়ার পরে আমি একটা প্রাইমারি প্রেডিকশন করেছিলাম যে সিনেমার কাহিনী কেমন হতে পারে। তো সিনেমাটা দেখার পরে মোটামুটি এটা বলতে পারি যে 90% আমার প্রেডিকশনের সাথে মিলে গেছে। তবু তোমাদের সামনে আরেকবার রিক্যাপ করে দিই যে সিনেমাটার স্টোরি লাইনটা কী আছে। ইম্পেরিয়াল গ্রুপ নামে একটা কোম্পানি রাজস্থানের 2-3টি গ্রামকে একেবারে ফাঁকা করে সমস্ত জমি অ্যাকোয়ার করে নিতে চায় তাদের একটা প্রজেক্টের জন্য, এবং তার পেছনে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে এই কোম্পানির মালিক মিস্টার খৈতান। আর এই প্রসেসের মধ্যেই একজন কৃষক, যে কিনা নিজের জমি দিতে চায়নি, যার নাম রাজারাম, তার জমিকে হাতিয়ে নেওয়ার জন্যেই ইম্পেরিয়াল গ্রুপ ডুপ্লিকেট পেপার বানায় এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে হাত করে তাকে জমি ছেড়ে দিতে বলে। রাজারাম অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ভিক্ষা চায় যে তার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, তার এই জমি যেন তার থেকে কেড়ে নেওয়া না হয়। কিন্তু ইম্পেরিয়াল গ্রুপের পয়সার কাছে তাকে হার মানতেই হয়। নিজের পৈতৃক সম্পত্তি বাঁচাতে না পারার দুঃখে রাজারাম সুইসাইড করে, পেছনে রেখে যায় তার স্ত্রী এবং তার ছেলের বউকে। রাজারামের মৃত্যুর পরে ব্যাপারটা যখন একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তখন খৈতান নিজে আসে রাজারামের স্ত্রীর সাথে দেখা করার জন্য। সে তাকে 10 লাখ টাকা অফার করে ক্ষতিপূরণ হিসাবে, কিন্তু রাজারামের স্ত্রী সেটাকে ডিনাই করে দেয় এবং তাকে অপমান করে। নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য খৈতান সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেয় যে রাজারামের চরিত্র খারাপ ছিল এবং তার নিজের পুত্রবধূর সাথে অবৈধ সম্পর্ক ছিল, এবং এই কারণেই রাজারাম নাকি সুইসাইড করেছে। এরপরে আমরা দেখতে পাই কাহিনী চলে আসে দিল্লিতে। দিল্লির লোয়ার কোর্টে দুইজন উকিল এবং দুইজনের নাম জলি। একজনের নাম জগদীশ ত্যাগী এবং আরেকজনের নাম হচ্ছে জগদীশ্বর মিশ্রা। দুইজনেই জলি নামে খ্যাত, যারা কিনা সবসময় একে অন্যের সাথে সাপ এবং বেজির মতো লড়তে থাকে এবং চেষ্টা করে একে অন্যের ক্লায়েন্ট কেড়ে নেওয়ার জন্য। ক্লায়েন্ট কেড়ে নেওয়ার ব্যাপারে অবশ্য জলি 2 অর্থাৎ জগদীশ্বর মিশ্রা যে চরিত্র অভিনয় করেছে অক্ষয় কুমার, সে একটু বেশি এক্সপার্ট। সে সবসময় জলি 1 উর্ফে জগদীশ ত্যাগী যে চরিত্র অভিনয় করেছে আশাদ ওয়াসি, তার ক্লায়েন্টকে মিথ্যে কথা বলে নিজের চেম্বারে নিয়ে যায় এবং তাদের হয়ে আদালতে কেস লড়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই জলি 1-এর হাতে ধরা পড়ে যায় এবং তাকে কেসের থেকে পাওয়া টাকার অর্ধেকটা জলি 1 অর্থাৎ জগদীশ ত্যাগীকে দিয়ে দিতে হয়। রাজারামের স্ত্রী জানকী রাজারাম কিন্তু কন্টিনিউ ইম্পেরিয়াল গ্রুপের এগেনস্টে কেস লড়তে থাকে। ততদিনে বদনামি সইতে না পেরে তার ছেলের বউ সুইসাইড করেছে। এরপরে জানকী রাজারামের কেসটা চলে আসে দিল্লি কোর্টে। তার আর্থিক পরিস্থিতি দেখে জলি 1 অর্থাৎ জগদীশ ত্যাগী কেসটা নিতে রাজি হয় না। পরবর্তীতে জলি 1-কে এই কেসটা নিতেই হয়, কারণ রেফারেন্স ছিল তার স্ত্রীর। জলি 1 জানকী রাজারামের পক্ষে আদালতে পিটিশন সাবমিট করে, আর তার এগেনস্টে ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে জলি 2 আদালতে কেস লড়তে আসে। প্রাথমিকভাবে জগদীশ্বর অর্থাৎ জলি 2 কেসটাতে একটু এগিয়ে যায়। পরবর্তীতে জানকী রাজারাম তার সাথে দেখা করে এবং তাদের সাথে যা কিছু ঘটেছে সবকিছু তাকে খুলে বলে। সবকিছু শোনার পরে জগদীশ্বর অর্থাৎ জলি 2 খৈতানের কেস ছেড়ে দেয় এবং সে এসে হাত মেলায় জলি 1-এর সাথে এবং তারা ডিসাইড করে তারা দুজনে মিলে এই কেসটা লড়বে। এরপরে আবার আদালতে কেস ওঠে। যেহেতু জলি 2 ইম্পেরিয়াল গ্রুপের কেসটা ছেড়ে দিয়েছে, এই জন্য ইম্পেরিয়াল গ্রুপ তাদের কোম্পানির ফিক্সড যে উকিল, যে কিনা ছিল দেশের বাইরে লন্ডনে, সেখান থেকে তাকে ডেকে আনে এবং তাদের হয়ে কেস লড়তে বলে। ইম্পেরিয়াল গ্রুপের হয়ে যে উকিল কেস লড়বে সেই চরিত্রে আমরা দেখতে পাবো রাম কাপুর। রাম কাপুর এবং ইম্পেরিয়াল গ্রুপের মালিক মিস্টার খৈতান তারা টোটালি কনফিডেন্ট ছিল যে তারা এই কেসটা জিতে যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু ততটা ইজি হয় না। এরপরে যা হবে সেটাকে প্রেডিক্ট করার জন্য কোনো সিনেমা বোদ্ধা হওয়ার কোনো দরকার নেই। নর্মালি যে কোনো অডিয়েন্স বুঝতে পারবে যে সিনেমাটাতে আগে কি হতে চলেছে। জলি 1 এবং জলি 2 ইম্পেরিয়াল গ্রুপের এগেনস্টে একসাথে কেস লড়বে এবং ইম্পেরিয়াল গ্রুপের যে উকিল ছিল সে তাদের কাছে পরাজিত হবে। মোটামুটি সিনেমার সেকেন্ড হাফটা পুরোটাই কোর্টরুম ড্রামা। তার মধ্যে একটা ইনসিডেন্ট হবে যে ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লোকাল পুলিশকে লাগিয়ে সমস্ত গ্রামবাসীকে তুলে দেওয়ার চেষ্টা করবে। সেখানে বেশ কিছু গ্রামবাসী এবং জলি 1 অর্থাৎ আশাদ ওয়াসি আহত হয়ে হাসপাতালে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন। সিনেমার রিভিউ করতে গিয়ে আমাকে আলাদা করে কিছুই বলার দরকার নেই, যা বলার আমি ট্রেলারেই বলে দিয়েছিলাম। তবে রিভিউ করার ক্ষেত্রে আমি যে পয়েন্টগুলো মেন বলবো সেটা হচ্ছে এই সিনেমার স্ক্রিপ্ট। এই সিনেমার স্ক্রিপ্ট কিন্তু জলি 1 এবং জলি 2-এর তুলনায় অনেকটাই দুর্বল। জলি 1 এবং জলি 2-তে আমরা কোর্টরুম ড্রামাটা অনেকটা অংশ জুড়ে দেখেছিলাম, এবং আগের দুটো সিনেমার ক্ষেত্রে জলি যখন ইনভেস্টিগেশন করছিল সেটা যে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছিল, ধীরে ধীরে রহস্য উন্মোচন করে রিয়েল কালপিটের দিকে এগিয়ে যাচ্ছিল, এইখানে কিন্তু সেই ব্যাপারটা মিসিং আছে। এখানে ভিকটিম এবং মেন কালপিট দুজনের একজনকেও প্রশ্ন উত্তর করার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। আর এই ব্যাপারটা আমার মনে হয় আমার মতোই অনেকের চোখে লাগবে। অভিনয়ের কথা বলতে গেলে অক্ষয় কুমার, আরশাদ ওয়াসি এবং সৌরভ শুক্লা তিনজনেই খুব ভালো অভিনয় করেছে।
হৈতান চরিত্রে গজরাজ রাও মোটামুটি চেষ্টা করেছে তার চরিত্রটাকে ফুটিয়ে তোলার ব্যাপারে। আর ইম্পেরিয়াল গ্রুপের লয়ার চরিত্রে রাম কাপুরকে আদালতে জলি 1 এবং জলি 2 এর এগেনস্টে খুবই দুর্বল মনে হয়েছে। এই জায়গাতে আমার মনে হয় আরও শক্তিশালী কোনো অভিনেতাকে দেওয়ার দরকার ছিল। অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে হুমা কুরেশি এবং আরশাদ ওয়ারসির স্ত্রীর চরিত্রে অমৃতা রাও, তাদের খুব একটা বেশি কিছু করা ছিল না, তবে যেটুকু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটুকু তারা যথাসাধ্য চেষ্টা করেছে। ব্যক্তিগতভাবে আমার সিনেমাটা খুব একটা খারাপ লাগেনি। যেহেতু জলি 1 এবং জলি 2 দুটোই সুপারহিট সিনেমা, সেক্ষেত্রে জলি 3 থেকে আমাদের একটা হাই এক্সপেকটেশন ছিল। সেই হাই এক্সপেকটেশন ম্যাচ করতে না পারলেও সিনেমাটা কিন্তু খারাপ হয়নি। আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলছি সিনেমাটা হলে গিয়ে অবশ্যই একবার দেখা যেতে পারে। আর আমার যে কারণে সিনেমাটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই সিনেমার একটা বড় অংশ ছিল কমেডি, আর একটা বড় অংশ জুড়ে কিন্তু আমাদের দেশেরই একটা মূল সমস্যাকে তুলে ধরা হয়েছে। আর সেটা হচ্ছে আমাদের দেশের কৃষকদের অনুন্নত জীবনযাপন এবং দীর্ঘদিন সমাজের নিচু স্তরে তাদের বসবাস। যে কৃষকেরা আমাদের মুখে অন্ন তুলে দেয় তাদের প্রতি অবশ্যই আমাদের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে। তাদের জীবনযাত্রা যাতে উন্নত মানের হতে পারে সেই জন্য অবশ্যই দেশের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমকে তাদের প্রতি যত্নশীল হতে হবে এবং দেশের সরকারকে হতে হবে তাদের প্রতি অনেক বেশি সজাগ। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং অবশ্যই বেল বাটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী রিভিউ সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ভালো থাকবেন, ভালো সিনেমা দেখবেন এবং অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন।